দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। শিশুদের নানা সার্জিক্যাল সমস্যার কথা কিন্তু আমরা জেনে থাকি, কিন্তু এই সার্জিক্যাল সমস্যাতে আমরা কি কি ধরনের পদ্ধতিতে অপারেশন করে থাকি সে বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না। দর্শক, আজ আমরা কথা বলবো সেই বিষয়টি নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের সার্জিক্যাল সমস্যায় মিনিমাম ইনভেসিভ সার্জারির ভূমিকা। এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার AKM শামসুদ্দিন, শিশুরোগ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। স্যার, আমরা জানি যে শিশুদের বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু সার্জারি হয়ে থাকে বা অপারেশন হয়ে থাকে। আজ কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি যে মিনিমাল ইনভেসিভ সার্জারি শিশুদের সার্জিক্যাল সমস্যার ভূমিকাটা কি। শুরুতে একটু জানতে চাই, মিনিমাল ইনভেসিভ সার্জারি বিষয়টি কি? আসলে মিনিমাম ইনভেসিভ সার্জারি কথাটার মধ্যেই অতটা লুকায়িত আছে যে কত কম কেটে কত কম টিস্যু ইনজুরি করে একটা অপারেশন করা যায়, যাতে খুব দ্রুত বাচ্চাটা রিকভারি নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে এবং স্বাভাবিক তার কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু দ্রুত করতে পারে। আমরা জানি যে একটা জিনিস কাটাছেড়া করলে সেটাকে ঘা শুকাতে সময় লাগে, যেখানে মিনিমাম ইনভেসিভ সার্জারিতে সেই সমস্যাটা নাই, যেখানে পেন কম হয় এবং সে দ্রুত তার নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে। স্যার, একটু জানতে চাই যে মিনিমাম ইনভেসিভ যে প্রসিজিওরগুলো আছে সার্জারির মধ্যে কী কী পদ্ধতিতে আসলে অপারেশনগুলো করা হচ্ছে? মিনিমাল ইনভেসিভ সার্জারি বলতে আসলে মেইনলি আমরা বুঝি যে ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপির মাধ্যমে করা। এছাড়াও এন্ডোস্কোপি আছে, সিস্টোস্কোপি আছে, যেগুলো আগে অনেক সময় বড় বড় অপারেশনের মধ্যে করা হতো। এখন সিস্টোস্কোপি, ল্যাপারোস্কোপি, এন্ডোস্কোপির মাধ্যমে অনেকগুলো আমরা অনেক সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারি। স্যার, আমি একটু জানতে চাই, আপনি তো দীর্ঘদিন ধরে আসলে এই ল্যাপারোস্কোপিক সার্জারিগুলো করছেন, অর্থাৎ মিনিমাল ইনভেসিভ সার্জারিগুলো করছেন। শিশুদের কোন কোন রোগে এই পদ্ধতিগুলো অবলম্বন করা যায়? আমরা আসলে শিশুদের অনেক জটিল সমস্যাগুলো, অনেকগুলো যেসব বাচ্চাদের পায়খানা রাস্তা হচ্ছে না, পায়খানা করতে পারছে না, প্লাস জন্ম হওয়ার পরে দেখা যাচ্ছে যে নাড়ি ভুঁড়ি পেস্ট লেগে আছে, এইসব সমস্যাগুলো। তারপরে নর্মাল কিছু যে রোগ আছে যেমন হার্নিয়া, অ্যাপেন্ডিক্স, যেগুলো আমরা আগে কেটে কেটে করতাম, এখন ল্যাপারোস্কোপির মাধ্যমে খুব সহজেই করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে অপারেশনের 5-6 ঘন্টা পরে ওদেরকে খাওয়া দেওয়া যাচ্ছে। বড় অপারেশন বলতে 1 দিন 2 দিন পরে খাওয়া দেওয়া যাচ্ছে। বাচ্চাটা দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে, পরিবারের মুখে দ্রুত আমরা হাসি ফেরাতে পারছি। স্যার, সব জায়গায় কি এই মিনিমাল ইনভেসিভ সার্জারির সুযোগ সুবিধা আছে কিনা? হ্যাঁ, আপনি ভালো বলছেন, কোশ্চেনটা খুবই আসলে ইম্পর্টেন্ট। আমাদের মিনিমাল ইনভেসিভ সার্জারি সারা বাংলাদেশে এটার বয়স আসলে অনেক দিন। জেনারেল সার্জারি ওরা অনেক দূরে এগিয়ে আসছে, ইউরোলজি, গাইনোকোলজি আজকে সারা বাংলাদেশে সব জায়গায় হচ্ছে। আমাদের শিশু সার্জারিতে যেহেতু এটা চ্যালেঞ্জিং, বাচ্চা ছোট, ওখানে ইনস্ট্রুমেন্টগুলো ঢোকানো, ওদের জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট, আলাদা ফেসিলিটি, আলাদা হাসপাতালে এগুলো প্রয়োজন পড়ে। তো এখনও সেভাবে আমাদের সারা দেশে সেভাবে গড়ে ওঠে নাই। বিভাগীয় শহরগুলিতে আমরা অনেকেই করছি, বিশেষ করে ঢাকা মেডিকেল, ঢাকা শহরে অনেকগুলো জায়গা আছে, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, বড় বড় জায়গাতে ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। সব জায়গায় আসলে সেভাবে এখনো গড়ে ওঠে নাই। ওই ফ্যাসিলিটিটা ঠিক সেভাবে উঠে কিন্তু ব্যক্তিগতভাবে সার্জনরা এই মিনিমাল ইনভেসিভ সার্জারিটা করছে। স্যার, যেহেতু আপনি বলছিলেন যে সব জায়গায় এই সুযোগ সুবিধাটা গড়ে ওঠেনি, তাহলে ওপেন সার্জারি আগে যখন বলা হতো যে কেটে অপারেশন করছে, কেটে অপারেশন থেকেই মিনিমাল ইনভেসিভ সার্জারি, দুটোর মধ্যে সুযোগ সুবিধাটা কি? ওই যে আমি আগে বললাম যে একটা মানুষ প্রথমে আতঙ্কিত হয়ে ওঠে যে তার বাচ্চাটার অপারেশন হবে, এত ছোট বাচ্চার পেট কাটা হবে বা একটা বড় সার্জারি হবে, পরিবারটা আতঙ্কিত থাকে। যখন আমরা তাকে বলি যে না, তার পেট কাটা লাগবে না, আমরা ছোট ফুটো করে, ছোট ছিদ্র করে তার অপারেশনটা করে ফেলতে পারবো, তৎক্ষণাৎ তারা একটা আশ্বস্ত হয়, তাদের একটা আতঙ্কটা কেটে যায়। এবং সেটা যদি আমরা সেভাবে করতে পারি, খুব দ্রুতই বাচ্চাটা সুস্থ হয়ে ওঠে এবং তার পেটের মধ্যে সে যে বড় হয়, পরবর্তী সে যখন মনে করে যে আমার একটা অপারেশন হচ্ছিল, সে নিজেই তার পেটের দাগটা খুঁজে পাবে না। সে এটার আউটকামটা খুব দ্রুত হয়।
স্যার এছাড়াও আমাদের হসপিটালে যে থাকার যে সময়টা সেটা কি কমে আসছে মিনিমাল ইনভেসিভ সার্জারিতে? সে দ্রুত ভালো হয়ে যাচ্ছে, তার ব্যথা কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ছোট ছোট অপারেশন হার্নিয়া, অ্যাপেন্ডিক্স, এগুলোতে ওই দিন বা তার পরের দিন ছুটি দেওয়া যাচ্ছে, যেগুলো আগে 4 দিন 5 দিন হাসপাতালে থাকা লাগতো, হসপিটাল স্টে কমে যাচ্ছে। একটা পরিবার বাচ্চাকে নিয়ে অনেক দিন এঙ্গেজ থাকে, ছুটি নেওয়া লাগে, পরিবারের কাছ থেকে তাদের কাজকর্ম ফেলে তাদের আসতে হয়, এই সময়গুলো তাদের সেভ হয়ে যায়। স্যার মিনিমাল ইনভেসিভ সার্জারি যখনই করা হয়ে থাকে, আপনি তো করছেন দীর্ঘদিন ধরে, আসলে রোগীও ডিল করছেন, কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? বড়দের তো আসলে আগেই বলছি যে এটা এখন গ্রামগঞ্জ পর্যায়ে চলে গেছে, সবাই করতে পারছে। বাচ্চাদের বেলায় আসলে এটা অনেক একটা বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে বাচ্চাটা ছোট। অ্যাডাল্টের যেসব যন্ত্রপাতি আমরা ইউজ করি, এই সেটিংস দিয়ে বাচ্চাদের অপারেশন করাটা খুবই ডিফিকাল্ট। বিশেষ করে 10 বছরের নিচে যেসব বাচ্চা, 4 বছর 5 বছর, ওই অ্যাডাল্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে তাদের ওখানে জায়গা পাওয়া যায় না। ঠিক আছে, সেই জন্য বাচ্চাদের আলাদা সেটিংস, আলাদা ইনস্ট্রুমেন্ট দরকার। তাছাড়াও একটা ছোট বাচ্চা, তাদের পোস্ট অপারেটিভ কেয়ার, আইসিইউ ফ্যাসিলিটি, এই জিনিসগুলো সাথে যদি না থাকে তাহলে আসলে এটার আউটকামটা অনেক সময় আমরা সেভাবে পাই না, আমরা করতে সাহস পাই না। তো এই জন্য এই সিটিংগুলো যদি না থাকে আসলে অপারেশনটা আসলে চ্যালেঞ্জিং। স্যার এই অপারেশনগুলো যেহেতু আপনি বলছেন যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, অপারেশন পরবর্তী কী কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় শিশুদের সার্জিক্যাল সমস্যায় যখন মিনিমাল ইনভেসিভ সার্জারিটা করা হয়ে থাকে? আগে থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে যে আমি আসলে কোথায় করব অপারেশনটা। ঠিক আছে, বাচ্চাদের অপারেশন, অ্যাডাল্টদের অনেক অপারেশন যেটা অর্ধেক অ্যানেস্থেসিয়া করা সম্ভব, যেটা বাচ্চাদের সম্পূর্ণ ফুল অ্যানেস্থেসিয়া দিতে হয়, সেক্ষেত্রে তাদেরকে সেই ফ্যাসিলিটি আছে কিনা, যিনি বাচ্চাদের অ্যানেস্থেসিয়া দিতে অভিজ্ঞ, আমরা সেই ধরনের অ্যানেস্থেসিস্ট পাচ্ছি কিনা, এগুলো যদি ঠিক থাকে পোস্ট অপারেটিভ আসলে খুব পরবর্তী আসলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না আর কি। তারপরে আমরা এই যে কখন খাবে, কখন মুভ করবে, কয়েকদিন ওষুধ খাবে, এই জিনিসগুলো মেনে চললে আশা করে খুব অপারেশন পরবর্তী খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। স্যার একটু রোগের বিষয়ে জানতে চাই যে কী কী রোগ, আপনি যেহেতু বলছিলেন শুরুতেই যে যাদের হার্নিয়া, হাইড্রোসিল এগুলো মিনিমাল ইনভেসিভ সার্জারির মধ্যে করছে, এবং জটিল যে সমস্যাগুলো খাদ্যনালী পেঁচিয়ে গেছে বা যাদের কনস্টিপেশন, আমরা কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকেই বলছে জন্মগত ত্রুটির, তাতে আপনি ল্যাপারোস্কোপিক সার্জারি করছেন। এই যে চিকিৎসাগুলো যখনই দেওয়া হচ্ছে, আমরা তো জানি যে চ্যালেঞ্জের সম্মুখীনও হচ্ছেন, পরবর্তীতে ফলো আপের বিষয়টা একটু জানতে চাই যে ফলো আপের ক্ষেত্রে আসলে কী কী ধরনের ফলো আপ করতে হয়? মিনিমাল ইনভেসিভ যে ছোট ছোট যেগুলো আছে, অ্যাপেন্ডিক্স বা হার্নিয়া, এগুলোতে খুব বেশি ফলো আপের প্রয়োজন হয় না, 1-2টা ভিজিটের মাধ্যমে হয়তো সমস্যা হয়ে যায়, মানে সমস্যার সমাধান হয়ে যায়। আর যেগুলো বিশেষ করে বড় সমস্যাগুলো, যে হাঁসফাং ডিজিজ আছে বাচ্চাদের, স্টেজভাবে করতে হয়। একটা হাঁসফাং ডিজিজ অপারেশন পুলথ্রো করার পরে তার দেখা যায় যে তার ক্যাথেটার থাকে, নল থাকে, তাকে খাওয়াটা দিতে দেরি হয়, তো সেটা কখন খুলবে, কতদিন ড্রেন থাকবে, এই অ্যাডভাইসগুলো আসলে করা। এরপরে পরবর্তীতে দেখা যায় সব অপারেশনে কিছু জটিলতা আছে, যদি মিনিমাল ইনভেসিভ সার্জারি জটিলতা খুব কম, কারণ আমরা ভিতরে ঘাটাঘাটি বা হ্যান্ডেলিং খুব কম হয়, টিস্যু হ্যান্ডেলিং খুব কম হয়, তাদের রিকভারি ভালো হয়। এই জিনিসগুলো আর কি, যে কখন খাবে, ঠিক আছে, এই অ্যাডভাইসগুলো, কখন কোন টিউবগুলো ক্যাথেটার থাকে, যদি থাকে নল থাকে, নাকে নল থাকে, ওগুলো যদি কখন খুলবে, এই ফলোআপগুলো নিলেই হয় আর কি। স্যার আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারি নিয়ে আরও বিস্তারিত জানবো আমাদের পরবর্তী পর্বে। দর্শক, শিশুদের সার্জিক্যাল সমস্যায় মিনিমাল ইনভেসিভ সার্জারির ভূমিকা নিয়ে আমরা কথা বলছিলাম। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো আমাদের আগামী পর্বে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।